ডক্টর অনলাইন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি মোতাহার হোসেন। আজকে আমরা যে ডাক্তারবাবুকে সঙ্গে পেয়েছি তিনি হচ্ছেন ডক্টর সুব্রত ঘোষাল, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুব্রত ঘোষাল। নমস্কার ডক্টর ঘোষাল, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, প্রথমে আমরা যে প্রশ্নে আসতে চলেছি সেটা হচ্ছে যে চোখ শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এবং এই চোখ সাধারণভাবে সাধারণ মানুষ চোখের যত্ন কিভাবে নেবেন? দেখুন, আমি এটাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা কাজী নজরুল ইসলামের একটা গানের কলি বলবো। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি এ আঁখি ওগো সুন্দর। অর্থাৎ সুন্দরকে দেখতে গেলে আমাদের এই চোখেরই দরকার। বহির্জগতের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে চোখ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। তো সুতরাং যেটা আমাদেরকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করায় তাকে তো আমাদের যত্ন রাখতেই হবে। তো সেজন্য আমি এই প্রশ্নের উত্তরে কটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে, প্রথমত আপনাকে চোখের যত্ন নিতে গেলে চোখের পারিপার্শ্বিক জায়গা অর্থাৎ মুখমণ্ডল সহ চুলের জায়গা পর্যন্ত আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হবে, আপনার কোনো রকম ইনফেকশন বা অ্যালার্জেনের যেগুলো আমাদের চোখে সচরাচর ঘটে থাকে তার থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারি। দ্বিতীয়ত, আমরা সঠিক খাদ্যাভ্যাসের দিকে আমরা অবশ্যই নজর দেবো। আমাদের খাওয়া দাওয়া যাতে ঠিকঠাক হয়, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার দাবার আমরা যাতে খেতে পারি, জাঙ্ক ফুড বাদ দিয়ে একটু স্বাস্থ্যকর খাবার, যেগুলো আমরা স্বাস্থ্যকর বলতে যা বুঝি আর কি, সেটা খেতে হবে। এবং চোখের বিশ্রামের খুব দরকার। চোখ যেহেতু সর্বক্ষণ কাজ করে, সেই জন্য চোখের বিশ্রামটা দেওয়ার খুব প্রয়োজন। আজকালকার দিনটা হচ্ছে মোবাইল এবং ল্যাপটপের দিন। তো ল্যাপটপ মোবাইলে যদি সারাক্ষণ আমরা ডুবে থাকি তাহলে চোখে সবসময় একটা চাপ আসবে। আমাদের চোখের উপরে এই চাপটাকে নিরসন করতে গেলে আমাদেরকে চোখটাকে বিশ্রাম দেওয়া খুব দরকার। বিশ্রাম বলতে আমরা যারা ল্যাপটপ মোবাইল ইউজ করি আমরা বলি যে 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ড জন্যে 20 মিনিটটা দূরে দেখতে, অর্থাৎ T20 বলি, T20 বোঝানোর জন্য বলি। 2020 তো T20 খুব পপুলার গেম, সেই জন্যে। তো 20 মিনিট কাজ করার আমরা বিস্তারিত এই দুটি বিষয়ে আসবো। এক হচ্ছে যে খাদ্যাভ্যাস, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ল্যাপটপ মোবাইল ব্যবহার করার যে বিষয়গুলো রয়েছে, আমরা বিস্তারিত এই আমাদের একটা আছে, ওটা আসবো আমরা। এবারে আমরা যাব অন্য আরেকটি প্রশ্নে। সেটা হচ্ছে যে সাধারণভাবে চোখের পরিচর্যা বা চোখের দেখভাল করতে হবে, এবং তার মধ্যে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আপনি বলছিলেন। এরপর দেখা গেছে যে একটা বয়সের পরে মানুষের যে দৃষ্টিশক্তি সেটা কমতে থাকে। শুধু তাই নয়, এরপর ছানি পড়ার একটা বিষয় সামনে আসে, বা ইত্যাদি ইত্যাদি আরও নানা রকম সমস্যা। তো এই যে নির্দিষ্ট একটা বয়স, অর্থাৎ তাতে হয়তো 2 বছর আগে বা 2 বছর পরে, কিন্তু কমন একটা ফ্যাক্টর যে একটা বয়সের পর থেকে দৃষ্টিশক্তি কমে যায়। এটা কমে যাওয়ার মূল কারণটা কি মনে করেন আপনি? দেখুন, দৃষ্টিশক্তি মূলত দুরকম। একটা হচ্ছে কাছের দৃষ্টি, একটা দূরের দৃষ্টি। কিন্তু কাছের দৃষ্টি যখন যেটা কমে সেটা আমরা ফিজিওলজিক্যালি, অর্থাৎ সাধারণ নিয়মেই কমে। 40 বছর বয়স হয়ে গেলে আমাদের চোখের সামনে দেখার ক্ষমতাটা কমে যায়। সেটা অ্যাকোমোডেশন ফেলিওর বলি আমরা, মানে পারিপার্শ্বিক ভাষাতে যেটা বলি। তো সেটা এমনি স্বাভাবিকভাবেই হয়। সেটা একটু চশমা দিতে হয়, সেটা দিলে চলে যায়। এটা প্রত্যেকেরই হবে। এছাড়া যে রোগগুলো বয়সের সঙ্গে সঙ্গে হতে পারে সেটা তো আপনি খানিকটা বললেনই। সেটা হচ্ছে ছানি পড়াটা বয়সের সঙ্গে অত্যন্ত স্বাভাবিকভাবে রিলেটেড। আমরা সেনাইল ক্যাট্রাক্ট বলি, যে ছানি পড়ে, একটু বয়স হলে ছানি পড়ে। কারো ক্ষেত্রে আগে পড়ে, কারো ক্ষেত্রে পরে, কিন্তু পড়ে, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে। তো এটা বলতে পারি। এছাড়া এটা দূরের দৃষ্টিটাকে বেশি অ্যাফেক্ট করে ছানিটা। আর এছাড়া আমরা যে আমাদের চোখের ভেতর তো অনেকগুলো পর্দা থাকে, চোখের ভেতরে রেটিনার মধ্যে ম্যাকুলা বলে একটা জায়গা থাকে, সেখানকার যে একটা অসুবিধা হয়, সেইখানকার অসুবিধাটাকে আমরা বলি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, অর্থাৎ ARMD। এইটা হলেও কিন্তু চোখের দূরদৃষ্টি কম হয়। এটা বয়সের সঙ্গে যে এজ রিলেটেড, অর্থাৎ বয়সের সঙ্গে সেটা রিলেটেড। এবং আরও কিছু আমরা বলতে পারি, যেমন ধরুন বয়স হলে সুগারের প্রকোপ বাড়ে, বয়স হলে গ্লকোমার প্রকোপ বাড়ে। সুতরাং তো এটা থেকে বাঁচার উপায় কি? এই যে ধরুন একটা বয়সের পর বেশ কিছু মানুষের মধ্যে এই প্রবণতা কাজ করে বা তাদের দৃষ্টিশক্তি কমে যেতে থাকে, এটা থেকে বাঁচার উপায় বা এটার প্রতিকার হিসেবে আপনি কি বলবেন? দেখুন, বয়সের জন্য যেটা সমস্যা হয়, অ্যাবসলিউটলি বয়সের কারণে, সেটা তো আপনি আটকাতে পারবেন না। সেটাকে আপনি বিলম্বিত করতে পারেন। তার জন্য আপনার
সঠিক খাদ্যাভ্যাস ঠিকঠাক করে জীবনশৈলী ঠিকমতো রাখা, এগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এর বাইরে আমাদের আটকানোর কোনো উপায় নেই। ছানি তো আপনি আটকে দিতে পারেন না, যদি কারোর জেনেটিক্যালি কারো যদি বয়সে ছানি পড়ার থাকে সে তো তার পড়বেই, একদমই। সে তো আপনি আচ্ছা, কিছু করতে এই পারেন ক্ষেত্রে একটা বিষয় খুব জরুরি এবং যেটা সামনে চলে আসছে সেটা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন ধরনের শরীরের আরও অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, অনেক সময় দেখা যায় সেগুলোতে কোনো বড় ইনজুরি বা কোনো বড় সমস্যা দেখা দিয়েছে, এবং এই সমস্যা থেকে কি তার উপরে যেমন ধরুন এই কারোর কিডনিতে সমস্যা হয়েছে বা কারোর ফুসফুসে সমস্যা হয়েছে, তো এই ক্ষেত্রে কি তার কোনো এফেক্ট চোখের উপর পড়তে পারে? দেখুন, যদি কারুর ধরুন আপনি বললেন যে কিডনির সমস্যা, কিডনিতে কারোর যদি সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার হাইপার টেনশন আছে, অর্থাৎ রক্তচাপ বেশি, বা তার ডায়াবেটিসের সঙ্গে অর্থাৎ মধুমেহ রোগের সঙ্গে তার একটা সংযোগ আছে। তো এই হাইপার টেনশন ডায়াবেটিস দুটো রোগই কিন্তু চোখের রেটিনার পক্ষে খুবই খারাপ। সেটার জন্য আপনাদের চোখের রেটিনা খারাপ হতে পারে, সেটার জন্য আপনার চোখের রেটিনাতে রক্তপাত হতে পারে। তো এই ধরনের যেটা রেটিনোপ্যাথি আমরা বলে থাকি, তো এইগুলো হলে কিন্তু চোখের পক্ষে খারাপ। আবার ধরুন হার্ট ডিজিজ কারো আছে, হার্ট ডিজিজের সঙ্গে আপনার হার্ট ডিজিজের কী হয়, হাইপার টেনশন থাকে, তার সঙ্গে আপনার লিপিড প্রোফাইল রেঞ্জ থাকে, অর্থাৎ কোলেস্ট্রল, যেগুলো আমরা বলি কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেড়ে গেছে, এবং কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেড়ে গেছে, হাইপার টেনশন আছে, তার ফলে কী হয়, স্ট্রোকের প্রবণতা বেড়ে যায়। শরীরের যে সমস্ত রক্তবাহী নালিকা আছে তার মধ্যে কোলেস্ট্রল জমে গেলে সেখানে রক্ত সঞ্চালন কমে যাবে। তেমনি চোখ যেহেতু আমাদের শরীরের অঙ্গ, সে কারণে আমাদের রেটিনার যে ভেসেলস আছে, রক্তনালিকা আছে, তো সেগুলোও ওই কোলেস্ট্রল জমে যেতে পারে, তার ফলে আমাদের রেটিনাল ভেনাস অক্লুশন বা রেটিনাল আর্টেরিয়াল অক্লুশন হতে পারে। তো সেগুলোও একটা খারাপ রোগ। তো এই ধরনের সমস্যা অ্যাসোসিয়েট থাকতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস ডাক্তারবাবুদের মাঝে মধ্যে কারো ক্ষেত্রে কোনো রোগীর ক্ষেত্রে বলতে শোনা যায় যে চোখে প্রেসার আছে, এই বিষয়টা কি? চোখে প্রেসার বলতে আমাদের চোখের ভেতরে একটা জলীয় পদার্থ থাকে, সেটা সার্কুলেট করে, যেটাকে আমরা বলি অ্যাকোয়াস হিউমার। সেই সার্কুলেশনটা যদি কোনো কারণে ডিসরাপ্টেড হয়, মানে সার্কুলেশনটা ঠিক মতন হচ্ছে না, আটকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এর ধরনের চোখের প্রেশার বাড়তে পারে। কারণ চোখটা একটা তো একটা বদ্ধ জায়গা, একটা জাস্ট একটা কি বলবো, একটা গোলকের মতন, যার ভেতরে ওটা হতে থাকে। ওটা ঠিক মতনভাবে যদি বেরিয়ে গিয়ে আবার ভেনের সঙ্গে মিশে যায় তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো কারণে ওটা ওই যেটা আমাদের যে চলে যাচ্ছে, জলটা যে পরিবহন হচ্ছে, মানে চোখ থেকে বেরিয়ে গিয়ে ভেনে মিশছে, এটা যদি কোনো জায়গায় আটকে যায় তখনই চোখের প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তো একটা জিনিস যেটা অনেক রোগীর ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে চোখ থেকে জল পড়া, অর্থাৎ কিছুক্ষণ পর পর চোখ থেকে জল বেরোয়, জল পড়ে, বা অনেকে দেখা গেছে চশমা পরে আছেন, তিনি অলরেডি চোখ দেখিয়ে চশমা নিয়েছেন, কিন্তু তারপরেও অনেককে দেখা গেছে যে প্রায় সময় তিনি চশমা খুলে চোখ মুছছেন, জল পড়ছে। এই যে সমস্যাটা, এটা মানে কেন হয় এবং এর প্রতিকারী বা আপনি ডাক্তারি পরিভাষায় কীভাবে বলবেন? দেখুন, জল পড়ার সমস্যা খুবই সাধারণ সমস্যা। আমাদের আউটডোরে যে সমস্ত পেশেন্ট আসে তারা বেশিরভাগই বলে, অনেকেই বলেন যে আমাদের চোখে জল পড়ছে। জল পড়া ধরুন সাধারণ, আমার চোখে একটা কিছু ঢুকে গেল তাতেও জল পড়তে পারে। চোখে কোনো কারণে ইরিটেশন হচ্ছে, আমি মোবাইল বেশি ব্যবহার করছি, চোখ স্ট্রেন হচ্ছে, তাতেও জল পড়তে পারে। কিন্তু মেনলি জল পড়াটা যখন আমাদের ভাবতে হবে যে জল পড়াটা খারাপ, সেটা বুঝতে গেলে আপনাকে কিন্তু চোখের জল কিন্তু একটা অশ্রু যেটা আমরা বলি, সেটা কিন্তু আমাদের ঈশ্বর দত্ত, সেটা আমাদের গঠনগতভাবে চোখের মধ্যে রয়েছে। আমাদের চোখে অশ্রু প্রোডাকশন করার জন্য গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, সেখান থেকে অশ্রুটা এসে আমাদের চোখের মধ্যে পড়ে এবং সেখান থেকে আবার চোখ থেকে বেরিয়ে গিয়ে নাকে যায়, তার একটা সিস্টেম রয়েছে। এবার কোনো একটা জায়গা থেকে কিছু তৈরি হলো, সেখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে। এবার যদি বেরোনোর রাস্তায় কোনো জায়গায় আটকে গেল বা কোনো জায়গায় কিছু সমস্যা হলো, প্রদাহ হলো, সেক্ষেত্রে চোখের জলটা যদি বেরিয়ে যেতে না পারে তাহলে সেটা ওভারফ্লো করবে। তো এই কারণে চোখের জল যখন হয়, সেটা ড্যাক্রোসিস্টাইটিস বলি আমরা, যেটা নেত্রনালীর রোগ। তো নেত্রনালীর রোগে চোখের জল পড়াটা কিন্তু খারাপ, সেক্ষেত্রে আমাদের অপারেশনও করতে হতে পারে। নেত্রনালী যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অপারেশন করতে হতে পারে। আদারওয়াইজ যদি সাধারণভাবে চোখে জল পড়ে সেটা খুব একটা অসুবিধার কিছু নেই, ওষুধ দিলে সেগুলো ঠিকই হয়ে যায়। এই ক্ষেত্রে বিশেষ করে যারা বাইক চালায়, সাধারণ মানুষের ক্ষেত্রে একটা দেখা গেছে যে যখন লম্বা সময় ধরে কেউ বাইক চালান বা চোখে যখন হাওয়া লাগে তখন দেখা যায় যে চোখ লাল হয়ে যায়, পাশাপাশি চোখ থেকে জলও পড়তে শুরু করে। এই যে বিষয়টা, মানে এটা আপনি ডাক্তারি পরিভাষায় কীভাবে বিষয়টাকে দেখছেন বা ব্যাখ্যা করবেন? দেখুন, আমাদের চোখে যদি মানে হাওয়া ঢুকে
তাহলে চোখে জল পড়তে পারে। দেখুন, আমরা যখন ছোটোবেলায় কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতাম, খেলতাম একটা ছোটোবেলায় খেলা, দেখি কার চোখে আগে জল পড়ে। তো এইভাবে চোখটা যদি অনেকক্ষণ ধরে আমরা বিস্ফারিত নয়নে যদি তাকিয়ে থাকি কোনো কিছুর দিকে, তো চোখের জলটা শুকিয়ে যাবে, তখন অটোমেটিক্যালি জল পড়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো বাইক চালানোর সময় বাইরে ধুলোবালিও ঢোকে, সে কারণে আরও একটু বেশি জল পড়ার টেন্ডেন্সি থাকে। সেজন্য আমাদের যাতে বাইক চালানোর সময় হেলমেট পরলে আমাদের ওই চোখটা যাতে ঢাকা যায়, যদি সানগ্লাস বা কিছু দিয়ে ঢাকা যায়, তো ভালো হয়। তো এছাড়া আর বিশেষ কিছু করার খুব একটা প্রয়োজন হয় না, আমাদের তো যেতেই হয়, বাইক চালাতেই হয়, সে কোনো সমস্যা কিছু নেই। একদমই। সানগ্লাসের প্রসঙ্গটা যখন উঠলই, খুব স্বাভাবিকভাবেই বলতে হয় যে এখন তো ধরুন বাজারে বিভিন্ন রকমের সানগ্লাস এসেছে, এবং অনেক সময় দেখা গেছে যে অনেক কোম্পানি নিজেদেরকে বাজারে 1 নম্বর সানগ্লাস বলে তারা দাবি করে, কিন্তু সাধারণভাবে একজন মানুষ কোন সানগ্লাসটা তার চোখের পক্ষে উপযোগী, বা সাধারণভাবে একজন বাজারে গিয়ে সানগ্লাস কিনতে গেল, তাকে কি কি জিনিস দেখে নেওয়া উচিত, কিভাবে দেখছেন ব্যাপারটাকে? দেখুন, সানগ্লাস কথার মধ্যে আছে সান, অর্থাৎ সূর্য থেকে আমার চোখটাকে প্রোটেক্ট করা। তো প্রোটেক্ট করবো কেন? সূর্যের মধ্যে কী এমন আছে যে আমার চোখটা প্রোটেক্ট করতে হবে? সূর্যের মধ্যে অতিবেগুনি রশ্মি আছে, যেটা আমার চোখের পক্ষে খুব খারাপ। তো যে কারণে সানগ্লাসটা পরা হয় সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রেজ, অর্থাৎ অতিবেগুনি রশ্মিটা যাতে চোখে না ঢোকে। তো সে যদি আমরা এমনি যে কোনো একটা পথ চলতি আমরা কোনো সানগ্লাস ব্যবহার করি, তার তো অতিবেগুনি রশ্মি আটকানোর ক্ষমতা সেরকমভাবে থাকবে না, তো আননেসেসারি সেটা পরে কোনো লাভও হবে না। তাহলে আমাদের এমনই সানগ্লাস পরা উচিত যেটা অতিবেগুনি রশ্মিকে আটকানোর যার ক্ষমতা আছে, সেটা করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সানগ্লাস, খুব যদি আমি কোনো ডিপ সানগ্লাস কিছু ব্যবহার করি, তো আমি বলবো যে অন্তত কম আলোতে ডিপ সানগ্লাস পরে, ডিপ কালারের সানগ্লাস পরে কাজ না করতে, তাতে চোখের মধ্যে স্ট্রেন বেশি আসবে। একদমই। কিন্তু এই জিনিসটা মানুষ সাধারণভাবে বোঝার কি কোনো উপায় আছে? ধরুন অনেককে দেখা গেছে যে সানগ্লাস পরে না, কিন্তু সে হোয়াইট কাঁচের কোনো চশমা ব্যবহার করছে, অর্থাৎ এই বালি ধুলো বা হাওয়া থেকে বাঁচার জন্য। এরকমও যারা বিশেষ করে বাইক চালায় তাদেরকে এই ধরনের চশমা ব্যবহার করতেও দেখা যায়। তো সেটাই বা কতটা চোখের জন্য উপযোগী বা ক্ষতিকর হতে পারে? দেখুন, যে কোনো কাঁচ মানেই তার মধ্যে একটা প্রতিসরণ হতে পারে, আলোটা ঢুকে বাঁকবে। সেটা যদি আপনি খুব ভালো কোয়ালিটির কাঁচ কিছু না হয়, তাহলে সেগুলো না ব্যবহার করাই ভালো। সাময়িকভাবে আপনি প্রোটেকশন নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য পরলেন, সেটা ইটস ওকে, কিন্তু সবসময়ের জন্য পরে থাকলে সেটা চোখের ক্ষতি করবে, সেটা খুব একটা রেকমেন্ডেড নয়। এই ক্ষেত্রে মানে ইউভি প্রোটেক্টর আপনি যেটা বলছিলেন, আল্ট্রাভায়োলেট প্রোটেক্টর, সেটা কি বোঝার কোনো উপায় আছে সাধারণ চোখে? সাধারণ চোখে সেটাভাবে বোঝা যায় না, কোম্পানি যেভাবে বলবে সেটাকে আমাকে বিশ্বাস করে চলতে হবে। আপনি খাওয়া দাওয়ার একটা বিষয় বলছিলেন যে সুস্থ চোখ বা স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে খাওয়া দাওয়াটা একটা খুব বিশেষ জরুরি একটা বিষয়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি ধরনের খাবার যেটা চোখের পক্ষে ভালো, সেই খাবারগুলো যদি একটু বলেন দর্শকদের জন্য। দেখুন, খাবারের আমরা সুস্থভাবে খাওয়ার জন্য স্বাস্থ্যকর খাবার আমাদের খেতে হবে। আমরা চোখের জন্য বলি যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ আমাদের শরীরে যে মেটাবলিজম হয়, যে একটা সারাক্ষণ একটা প্রক্রিয়া শরীরে চলে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাতে অনেক খারাপ জিনিস আমাদের শরীরে তৈরি হয়। তো সেটাকে কাউন্টার করার জন্যে কিছু কিছু শরীরে অ্যান্টিঅক্সিডেন্টসের প্রয়োজন হয়, আমরা সেটা খাদ্যের মাধ্যমে সাধারণভাবে পেয়ে থাকি। তো সেগুলোর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, এই ধরনের কন্টেন্ট থাকে, বিভিন্ন মিনারেলস থাকে। তো এই খাবারগুলো আমাদের শরীরে দরকার, প্লাস তার সঙ্গে জলটা অ্যাডিকুয়েট খাওয়া দরকার। চোখ ঠিক রাখতে গেলে জল খাওয়া খুব খুব দরকার, জলটা ঠিক সঠিক পরিমাণে জল খাওয়াটা। তো এইগুলো আমরা সাধারণত কালার্ড ভেজিটেবলস, অর্থাৎ যেগুলো রঙিন শাকসবজি এবং সবুজ শাকসবজি, সবুজ রঙিন শাকসবজি থেকে আমরা মেনলি পাই। যেমন ধরুন বিট, গাজর, এগুলো যেমন এক ধরনের আছে, সবুজ শাকসবজি আছে, সাইট্রাস ফ্রুটস আছে, বিভিন্ন রকমের ফ্রুটস, ফাইবারযুক্ত যে সমস্ত খাবার আছে সেগুলো আমরা খাওয়া উচিত। প্লাস মাছের যদি খান, তাহলে মাছের তেলটা আমাদের চোখের পক্ষে ভালো, মাছের একটু চর্বিযুক্ত তেল, যেটা মাছের তেলটা ভালো চোখের পক্ষে। ডিম খাওয়া যেতে পারে, এগুলো চোখের পক্ষে খাওয়া ভালো। এই ক্ষেত্রে ছোট মাছ যেটা আছে সেটা কি আরও বেশি উপযোগী? তার মধ্যেও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আমাদের চোখের পক্ষে ভালো, সেগুলো ভালো খাওয়া। একদমই। আমাদের একটা বিরতি নিতেই হচ্ছে, বিরতির সময় হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুব্রত ঘোষাল।
আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, ডক্টর অনলাইন এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন পাঠাতে, স্বাস্থ্য সম্পর্কিত যে প্রশ্ন রয়েছে সেগুলো পাঠাতে আমাদের নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রশ্নগুলি পাঠিয়ে দিন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর অনলাইন অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুব্রত ঘোষাল। ডাক্তারবাবু, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে চোখকে সুস্থ রাখতে এবং স্বাভাবিক রাখতে আমরা খাওয়া দাওয়ার একটা যে বিশেষ ভূমিকা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম। এবং তার আগের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ওই বিভিন্ন ধরনের যে বাজারি চশমা পাওয়া যায়, সেই ক্ষেত্রে সানগ্লাস বলুন বা সাদা গ্লাসের চশমা বলুন, তো খুব স্বাভাবিকভাবে এখানে একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে এই যে চশমার পাওয়ার, এই পাওয়ার কি পাওয়ার নেয়ার ক্ষেত্রে মানে কারুর পাওয়ার কম লাগে, কারুর বেশি লাগে বা কারুর পাওয়ার লাগে না, এর সঙ্গে কি বংশগত কোনো ব্যাপার রয়েছে? এই প্রশ্নটা সঠিকভাবে বলতে গেলে একদম যে কারুর সমস্ত পাওয়ারই যে বংশগত সেটা বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে রিফ্র্যাক্টিভ এরার অর্থাৎ পাওয়ারের সমস্যা, যেটা হচ্ছে প্রতিসরণগত ত্রুটি, আমাদের চোখে যে আলোটা ঢোকে সেটা সরল রেখায় ঢোকে এবং চোখের মধ্যে আমাদের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আলোটা বাঁকতে বাঁকতে গিয়ে রেটিনাতে গিয়ে পড়ে। তো সেটা যদি রেটিনার আগে পিছিয়ে পড়ে তখন এই পাওয়ারের সমস্যাটা হয়। তো আমরা যেটা চশমা দিয়ে করি সেটা হচ্ছে চশমা দিয়ে আমরা আলোটাকে আবার রেটিনাতে ফেলি। তো এইটা দেখুন, দুটো জিনিসের জন্যে আপনার বংশগত একটা লিঙ্ক পাওয়া যায়। সেটা হচ্ছে চোখের যে অক্ষি যে গোলক, যেটা অর্থাৎ চোখের যে বল, আই বল, তার যে অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার অর্থাৎ সামনে থেকে পিছনের যে লেংথটা, তো সেটা বংশগতভাবে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে বেশি, কারো কারো ক্ষেত্রে কম। এবার কারো কারো ক্ষেত্রে যদি চোখের অক্ষিগোলকের যে দৈর্ঘ্যটা যদি বেশি হয় তো সেক্ষেত্রে আলোটা গিয়ে অবভিয়াসলি সামনে গিয়ে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মায়োপিয়া হবে অর্থাৎ মাইনাস পাওয়ার দিতে হবে। আবার দেখা যায় চোখের যদি কর্নিয়ার, চোখের যে মণি, তার যদি যে বক্রতা অর্থাৎ কার্ভেচার, সেটা যদি গণ্ডগোল হয় সেটাও দেখা যায় বংশগতভাবে একটা ডিটারমিন হয়। তো সেক্ষেত্রেও কিন্তু রিফ্র্যাক্টিভ এরার হতে পারে। সুতরাং রিফ্র্যাক্টিভ এরার বংশগত কারণে হতে পারে, আবার সব রিফ্র্যাক্টিভ এরার বংশগত নাও হতে পারে। একদমই। আচ্ছা, এই ক্ষেত্রে এখন তো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে যে অনেক বাচ্চা আছে যারা ছোট থেকেই চশমা ব্যবহার করছে এবং তাদেরকে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই কিন্তু তাদের বাবা মায়েরা তাদের চশমা দিচ্ছেন। এই যে বিষয়টা, এটা কেন হয়? মানে কি ধরনের সমস্যা থাকলে মূলত ছোট থেকেই চশমা ব্যবহার করতে হয়? দেখুন, বাচ্চারা যখন খুব ছোট থাকে তারা তো বলতে পারে না যে আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে আমরা যখন আউটডোরে এমনি নিয়ে আসে, বলে যে বাবা মা বলে যে বাচ্চা ধাক্কা খাচ্ছে কোথাও গিয়ে, কি দেখতে পাচ্ছে না। তো তাদের যে বাড়ির বিহেভিয়ার সেটা দেখে আমরা বুঝতে পারি যে তাদের সমস্যা কিছু হচ্ছে। তখন ওই ছোট বাচ্চাকে চশমা দেওয়াটা একটু কঠিন। সেক্ষেত্রে আমাদের কিছু ড্রপস দিয়ে আমাদের পরীক্ষা করতে হয়, 2-3 বার দেখতে হয়, দিয়ে আমাদের চশমা দিতে হয়। একটু ছোট একটা বয়স পর্যন্ত এই ড্রপ দিয়ে পরীক্ষা করার ব্যাপারটা আছে। আর তারপরে যখন চশমা দিতে হয় তখন এমনি একবারে দেখেই সেটা চশমাটা দেওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে চশমা দেওয়াটা একটু কঠিন এবং একটু সময় সাপেক্ষ, এবং চশমা দিলে সময় মতো না দিলে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। সে যদি ঠিকমতো না দেখছে চোখে, তাহলে ভবিষ্যতে তার চোখের দৃষ্টিশক্তি কমেও যেতে পারে। সেজন্য আমি বলবো যে সমস্ত বাচ্চাকে স্কুলে যাওয়ার আগে একবার অন্তত অবশ্যই তাকে একবার দৃষ্টিশক্তির পরীক্ষাটা করাতেই হবে। এটা হলে আমরা অনেকাংশে বাঁচতে পারবো, যে ভবিষ্যতে যাতে তাদের চোখটা ঠিক আছে কিনা আমরা প্রথমেই ধরে নিতে পারবো এবং তাকে সেভাবে চিকিৎসা দিতে পারবো। এবং এই ক্ষেত্রে যদি ওই ছোট বয়স বা বাচ্চা বয়সে যদি সঠিক চিকিৎসা না হয়, সেই ক্ষেত্রে কি ভবিষ্যতে সেটা আরও বড় রোগ, মানে চোখের বড় রোগ হিসেবে কি উঠে আসতে পারে? হ্যাঁ, এটা যেটা বলছেন যে এটা যদি আমরা ঠিকমতো সময়ে ঠিকমতো অ্যাটেনশন না দিই, ধরুন একটা চোখের যা প্রতিসরণগত ত্রুটি, তার যে মান অর্থাৎ যে পাওয়ার আর কি যেটা আমরা বলি, সেই পাওয়ারটা যদি কারোর ক্ষেত্রে একটা চোখে বেশি একটা চোখে কম হয়, তাহলে কী হবে, একটা চোখে সে একটু ভালো দেখবে আর একটা চোখে সে ভালো দেখবে না। তো যে চোখে ভালো সে দেখছে না, সে তো কাজ করছে না, সে চোখটা ভালো, তো অটোমেটিক্যালি তার কাজ করার ক্ষমতাটা কমে আসবে।
তো এটাকে আমরা বলি অ্যামব্লাইপিয়া, অর্থাৎ তার একটা 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 ওই চোখের জন্য তার একটা অন্ধত্ব তৈরি হয়ে গেল। তো সেটা যদি বেড়ে যায় বা সেটা বেশি দিন ধরে থাকে, সেটা চোখের পক্ষে অবশ্যই খারাপ, বড় সমস্যা দেখা দিতে পারে। এটা একটা প্রাথমিক, ওই জন্য আমরা বলি প্রথমেই আগে ডিটেকশন করে নিতে হবে, করে নিয়ে তাকে যদি ঠিকঠাক প্রথমেই তাকে চিকিৎসাটা দেওয়া যায়, তাহলে তার অনেকটাই আমরা সেই ত্রুটিগুলো থেকে তাকে মুক্ত করতে পারবো, বিপদ থেকে মুক্ত করতে পারবো। একদমই। খুব সাধারণভাবে দেখা যায় যে কিছু রোগীর মধ্যে এরকম একটা প্রবণতা কাজ করে, যারা সামান্য কিছুতে হয়তো চোখ লাল হয়ে গেছে বা চোখ ফুলে গেছে বা চোখে ব্যথা অনুভব করছে, তো তারা সাধারণ যে পাড়ার দোকান থাকে সেখানে গিয়ে তারা ড্রপ কেনে। এ ধরনের একটা কিছু কিছু রোগীর মধ্যে প্রবণতা লক্ষ্য করা যায়। তো এই যে বিষয়টা, এটা কতটা ঠিক? দেখুন, আই ড্রপ আমরা বলি, তা আই ড্রপটা আমরা চোখের জন্যই দিই। এবারে ট্যাবলেটস তো বাজারে অনেক আছে, তো আমরা তো বলি না ট্যাবলেট খেয়ে এসছে। কী ট্যাবলেট? ড্রপটা একটা তো ওষুধ, তো ওরকম হাজারো ড্রপ আছে। তো আপনি তাহলে ডাক্তারবাবুরা দেখে যে ড্রপটা দিচ্ছেন সেটা অবশ্যই চোখের পক্ষে অনেক ভালো হবে। আপনি ওষুধ দোকানে দেখিয়ে যদি কোনো ড্রপ নেন, তারা তো সেটা বোঝে না, তারা স্বাভাবিকভাবে একটা এমন কিছু ড্রপ দিয়ে দিতে পারে ভুল করে, যে সেটা আপনার চোখের পক্ষে খারাপ হতে পারে। আমরা কিন্তু প্রায়ই এই জিনিস দেখি যে চোখে এক ধরনের রোগ হয়েছে, এমন একটা ওষুধ দেওয়া হয়েছে যার ফলে চোখের আরও ক্ষতি হয়ে গেছে। সুতরাং ডাক্তার না দেখিয়ে চোখের ড্রপ দেওয়াটা একদমই বুদ্ধিমানের কাজ নয়। যেমন ট্যাবলেট অনেক রকম হয়, ড্রপ অনেক রকমের হয়, তো কোন ড্রপটা কোন অসুখের ক্ষেত্রে ঠিক মতন কাজ করবে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবেন ভালো করে। বিভিন্ন সময় মানে সিজনেবল যে রোগগুলো থাকে চোখের, বিশেষ করে দেখা গেছে যে বর্ষাকাল বা গ্রীষ্মকাল, এই সময় কিন্তু চোখের মধ্যে একটা সাধারণ সমস্যা দেখা দিতে থাকে। এইগুলো কেন হয় বা এইগুলো থেকে প্রতিকারের উপায়টা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? বর্ষাকালে সাধারণত কনজাংটিভাইটিস খুব বেশি হয়, যেটাকে আমরা জয় বাংলা চোখ লাল হওয়া বলি। তো তার প্রতিকারের, সেটা তো একটা ভাইরাস ঘটিত রোগ, সেটা সংক্রামক রোগ, সেটা যাতে ছড়িয়ে না পড়ে কারুর হলে, সেখান থেকে আর কারুর কাছে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। চোখে হাত খুব বেশি না দেওয়া। লোকের অনেক ধারণা আছে তাকালেই বোধহয় রোগটা হয়ে যায়, তা কিন্তু নয়। তার ব্যবহার করা কোনো জিনিসপত্র যেখানে সে হাত দিয়েছে, সেখানে যদি আমি হাত দিয়ে সেই হাতটা আমার চোখে যায়, সেক্ষেত্রে ভাইরাসটা যেতে পারে। তো এইভাবে আটকানো যেতে পারে এই যে কনজাংটিভাইটিস যেটা আমি বললাম, যেটা বর্ষাকালে খুব বেশি হয়। আবার ধরুন সিজনাল একটা খুব কমন রোগ যেটা আমরা বলি স্প্রিং ক্যাটারা বা ভার্নাল কনজাংটিভাইটিস, যেটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস মেনলি, সেটা আবার বসন্তকালের দিকে বেশি হয়, নামেই বুঝতে পারছেন। তো এগুলো আটকানোর তো কোনো উপায় নেই, এগুলো এক্সপোজার খানিকটা কম করতে হবে। বাড়ির কাছাকাছি কোনো অ্যালার্জিন কিছু থাকলে, বা বাড়িতে যদি অনেক ধরনের অ্যালার্জিন তো থাকে, কারোর বাড়িতে কুকুর থাকলে সেখান থেকেও অ্যালার্জি হতে পারে, আবার কোনো গাছের রেণু থেকেও হতে পারে। পুরোপুরি আটকানো যায় না, তবে এটা কিছুটা প্রিভেনশন আটকানো যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই একটা খুব কমন প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিছুদিন পর পর চেক করানো বা ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেওয়া, সেই ক্ষেত্রে চোখের ক্ষেত্রে কি এরকম কিছু নিয়ম আছে? একটু আগে আমি যেটা বললাম যে আমি রেকমেন্ড করব যে স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের দৃষ্টিশক্তি অবশ্যই চেক করানো উচিত। এবং আমি বলবো যদি যাদের রক্তচাপ বেশি, যাদের মধুমেহ রোগ আছে, ডায়াবেটিস আছে, তারা অবশ্যই অন্ততপক্ষে বছরে একবার চোখ অবশ্যই দেখাবেন। এবং যদি কোনো কারণে কোনো চোখের সমস্যা দেখেন যেটা একটু বেশি দিন থাকছে বা কোনো সমস্যা হচ্ছে, অযথা এখানে সেখানে না দেখিয়ে, কোনো জায়গা যেমন তেমন করে ড্রপ না দিয়ে, কোয়ালিফাইড ডাক্তারবাবুদের দেখিয়ে চোখের চিকিৎসা করালে আপনার চোখ ভালো থাকবে। একদমই। আমরা অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি প্রায়, এবং এবারে যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে এই যে চশমা ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষ বা কন্ট্যাক্ট লেন্স এটা ব্যবহারের ক্ষেত্রে, মানে এটার উপযোগী কি কি রয়েছে বা তফাৎটাই বা কোথায় কন্ট্যাক্ট লেন্স এবং চশমা ব্যবহারের ক্ষেত্রে? দেখুন, চশমা তো আমরা সবাই জানি, চোখের সামনে কানে ডান্ডা থাকে, সামনে কাঁচ থাকে, চোখের চশমা। এটা কন্ট্যাক্ট লেন্স চোখের কর্নিয়ার উপরে রাখা থাকে, এটা কন্ট্যাক্ট লেন্স ইন কন্ট্যাক্ট উইথ দ্য কর্নিয়া। তো এবারে ওটা যখন কন্ট্যাক্ট লেন্স আমার কর্নিয়ার উপরে লাগানো থাকছে, তাহলে এবার কর্নিয়ার সঙ্গে টাচ থাকছে সেটার, তাই জন্যে ওটার থেকে কিছু ইরিটেশন, কিছু সমস্যা অনেক ক্ষেত্রে ঠিক মতন করে মেটিকুলাসলি আমরা যদি ব্যবহার না করি, সেটাকে মেনটেন না করি, সেক্ষেত্রে সেখান থেকে ইনফেকশন, ইনফ্লামেশন, ইভেন কর্নিয়াল অ্যাবারেশন, আলসারেশন অনেক কিছু হতে পারে। তো আর চশমা হচ্ছে খুবই নিরীহ জিনিস, আপনি পরে নিলেন, ঝামেলা মিটে গেল। আর
কন্ট্যাক্ট লেন্সের এটা টাচে থাকে বলে একটু সমস্যা বেশি হয়, তবে মেটিকুলাসলি ইউজ করলে খুবই ভালো, আর লুকটা অনেক বেটার থাকে। মানে ঠিকঠাক ভাবে ওটাকে ব্যবহার করলে ব্যবহার করতে হবে, অবশ্যই ভালো, সেই অবশ্যই। ক্ষেত্রে ঝুঁকিটা খুব অনেক কম থাকে। একদমই। যখন চশমার কথা বললেনই, খুব নিরীহ জিনিস, খুব ইজি ব্যবহার করা যায়, তো এই ক্ষেত্রে একটা ইদানিংকালে একটা খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স, এই যে তফাৎ, মানে দুটো জিনিস কি অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোনটা কি এবং তার কি উপকারিতা? দেখুন, প্রোগ্রেসিভ লেন্সটা কিন্তু বেসিক্যালি বাইফোকাল লেন্স। বাইফোকাল, বাই মিনস টু, ফোকাল মিনস ফোকাস, অর্থাৎ দুটো ফোকাস, মানে একটা দিয়ে দূরে দেখবে, একটা অংশ দিয়ে দূরে দেখবে, একটা অংশ দিয়ে কাছে দেখবে। এবারে আমরা যেটা স্ট্যান্ডার্ড বাইফোকাল চশমা ব্যবহার করি, তাতে দেখবেন দূরের অংশটা দিয়ে দূরে দেখি, আর নিচের দিকে একটা চাঁদের মতো অংশ থাকে, কি কাটা অংশ থাকে, ওটা দিয়ে আমরা নিচে দেখি। তো আর প্রোগ্রেসিভে কি হয়, ওই যে মিক্সচারটা হয় ওটা ইউনিফর্মলি হয়, কোনো দাগ বোঝা যায় না, এটাই হলো মেন ব্যাপার। আর ব্যবহারের ক্ষেত্রে প্রোগ্রেসিভ লেন্স যেটা যখন ব্যবহার করবেন, তখন আপনার ওটা ব্যবহারটা যখন করতে শুরু করবেন, একবার যদি সেটা আপনি অভ্যস্ত হয়ে যান, তখন আপনার পক্ষে অনেক লাইফ উইল বি ইজি দেন প্রোগ্রেসিভ দেন নর্মাল বাইফোকাল লেন্স। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতেই হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুব্রত ঘোষাল। ডাক্তারবাবু, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন এসডিটিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন। আপনারা যারা স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানে পাঠাতে চান, তারা নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমরা আমাদের এখানে আসা ডাক্তারবাবুদের কাছে সেই প্রশ্নগুলো রাখব। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য আপনারা চোখ রাখুন এসডিটিভিতে।